দর্শক আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি হাজারো শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, জনগণের ভোটে গঠিত নতুন সরকার একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করেছে। দলীয় প্রভাব নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলে বসবাসকারী সকল নাগরিকের জন্য এই দেশ সমানভাবে নিরাপদ হবে। একটি স্বনির্ভর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ের দুর্নীতি ও দুঃশাসনে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করাই সরকারের প্রধান অগ্রাধিকার। জুয়া ও মাদক বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে তিনি জানান, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুই দশক পর আবারও দেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরেছেন অভিজ্ঞ রাজনীতিক আ.ন.ম এহসানুল হক মিলন। একসময় নকলমুক্ত পরীক্ষার কঠোর উদ্যোগের জন্য আলোচিত এই নেতা এবার পূর্ণ শিক্ষামন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন। তার এই প্রত্যাবর্তনকে শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়তেই চাঁদপুরের কচুয়ায় দেখা গেছে আনন্দ ও উচ্ছ্বাসের চিত্র। দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর এই দায়িত্ব তার জন্য যেমন বড় অর্জন, তেমনি শিক্ষা খাতের জন্য নতুন প্রত্যাশার সূচনা। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। ২ দশক পর আবারও শিক্ষা ব্যবস্থার হাল ধরলেন চাঁদপুর ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আ.ন.ম এহসানুল হক মিলন। ২০০১ থেকে ২০০৬ মেয়াদে জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে আলোচিত দায়িত্ব পালনের পর এবার তিনি পূর্ণ মন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে। মঙ্গলবার বিকেলে মিলনের শপথ নেয়ার খবর কচুয়ায় পৌঁছাতেই শুরু হয় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় পাবলিক পরীক্ষায় নকল বিরোধী কঠোর অবস্থানের কারণে জাতীয়ভাবে পরিচিতি পান এহসানুল হক মিলন। দীর্ঘ রাজনৈতিক অধ্যাবসায় ও বিতর্কিত সময় অতিক্রমের পর প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া তার রাজনৈতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১,৩৩,১৬২ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হন। বিগত সরকারের আমলে একাধিক মামলার মুখোমুখি হয়ে দীর্ঘ সময় এলাকায় অনুপস্থিত থাকার পর তার প্রত্যাবর্তনকে স্থানীয়রা মজলুমের বিজয় বলছেন। শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বেকার শিক্ষিতদের কর্মসংস্থান এবং এলাকায় মাদক চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপ, এমন প্রত্যাশাই এখন কচুয়াবাসীর কণ্ঠে। প্রবীণ এই নেতার প্রত্যাবর্তনে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন অনেকেই। তুষার ইসলাম, জাগো নিউজ। পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশের স্কুলগুলোতে ছুটি ঘোষণা করেছে সরকার। সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী বৃহস্পতিবার থেকে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এই ছুটি কার্যকর হচ্ছে। দীর্ঘ এই ছুটিতে শিক্ষার্থীরা রমজান ও ঈদ উল ফিতরের ধর্মীয় আবহে সময় কাটানোর সুযোগ পাবে। একই সঙ্গে কলেজ ও মাদ্রাসাগুলোতেও শুরু হয়েছে টানা ছুটি, যা চলবে মার্চের শেষ পর্যন্ত। ছুটি শেষে আবারও শুরু হবে নিয়মিত শ্রেণী কার্যক্রম। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। নানা আলোচনা পর্যালোচনার পর পবিত্র রমজান মাসে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বৃহস্পতিবার থেকে সারা দেশে স্কুলগুলোতে ছুটি কার্যকর হচ্ছে। বুধবার ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর ১৭ই মার্চ, জুমাতুল বিদা ২০ মার্চ, ঈদুল ফিতর ২১ মার্চ এবং স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এদিকে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, বেসরকারি কলেজ ও মাদ্রাসায় ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টানা ছুটি, যা চলবে
28 মার্চ পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শেষে আগামী 29 মার্চ থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে। তুষার ইসলাম, জাগো নিউজ। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রমজান মাস। আজ থেকে নতুন সূচি ধরে চলবে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। পুরো রমজান মাস সরকারি অফিস সকাল 9টা থেকে শুরু হয়ে চলবে বিকেল 3:30 পর্যন্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর গত 8 ফেব্রুয়ারি হিজরি 1447 সালের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রমজানে দুপুর 1:15 থেকে 1:30 পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। ইতোমধ্যে রমজানে অফিস সময় নির্ধারণ করে তারা আদেশ ও বিজ্ঞপ্তি জারি করেছে। অন্যদিকে রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেন কার্যক্রম পরিচালনার সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল 9:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত, আর অফিস কার্যক্রম চলবে সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। রমজান মাসে দেশের শেয়ার বাজারে লেনদেন শুরু হবে সকাল 10টা থেকে, যা চলবে দুপুর 1:40 পর্যন্ত, আর 1:40 থেকে 1:50 পর্যন্ত 10 মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। পবিত্র রমজান মাসে নতুন সময়সূচি অনুযায়ী চলবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড পরিচালিত ঢাকা মেট্রো রেল। রমজানের অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদ উল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এই সময়সূচি কার্যকর থাকবে। পাশাপাশি ইফতারের সময় যাত্রীরা সর্বোচ্চ 250 মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। মেট্রো রেল সূত্র জানায়, গত 16 ফেব্রুয়ারি এ বিষয়ে অফিস আদেশ জারি করেন প্রতিষ্ঠানের পরিচালক AKM খায়রুল আলম। নতুন সূচি অনুযায়ী উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল 6:30টায় এবং শেষ ট্রেন রাত 9:30টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তর স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল 7:15টায় এবং শেষ ট্রেন রাত 10:10 যাত্রীচাপ অনুযায়ী বিভিন্ন সময় ট্রেনের ব্যবধান 5 থেকে 20 মিনিটের মধ্যে নির্ধারণ করা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, রমজানে ইফতারের সময় পানি পান করার জন্য যাত্রীরা শুধু 250 মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন এবং ব্যবহৃত বোতল নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। তবে মেট্রো রেলের ভেতরে বা স্টেশনে অন্য কোনো খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনে সময়সূচি অপরিবর্তিত থাকবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। শিক্ষা খাতে নতুন নেতৃত্ব হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন তরুণ রাজনীতিক ববি হাজ্জাজ। শিক্ষকতা, উদ্যোক্তা জীবন ও রাজনৈতিক অভিজ্ঞতার সমন্বয়ে তিনি পেয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। তরুণ প্রজন্মের কাছে পরিচিত এই মুখের অন্তর্ভুক্তিকে শিক্ষা ব্যবস্থায় আধুনিক ও দক্ষতা ভিত্তিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন শিক্ষা ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় তার প্রতি প্রত্যাশাও অনেক বেশি। নতুন দায়িত্বে তিনি শিক্ষা খাতে কাঠামোগত সংস্কার ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থার দিকে গুরুত্ব দেবেন বলে মনে করা হচ্ছে। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। বিএনপি সরকারের মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ঢাকা 13 আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। তরুণ প্রজন্মমুখী ও ব্যবস্থাপনাগত দক্ষতার কারণে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে পরিচিত ববি হাজ্জাজ দীর্ঘদিন শিক্ষা ও যুব উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে উচ্চশিক্ষা অর্জন করেন। দেশে ফিরে কর্পোরেট জগতের বড় সুযোগ ছেড়ে শিক্ষকতা ও রাজনীতিকে বেছে নেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সময় তরুণদের কাছে জনপ্রিয়তা পান ববি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় জাতীয় পার্টি দিয়ে। পরে মতপার্থক্যের জেরে সরে এসে প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন।
সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ৮৮,৩87 ভোট পেয়ে অল্প ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি। বিশ্লেষকদের মতে শিক্ষা খাতে কাঠামোগত সংস্কার, দক্ষতা ভিত্তিক পাঠ্যক্রম এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই হবে নতুন প্রতিমন্ত্রীর বড় চ্যালেঞ্জ। তরুণ নেতৃত্বের এই অন্তর্ভুক্তি সরকারকে নতুন বার্তা দিচ্ছে বলেও মনে করেন অনেকেই। তুষার ইসলাম, জাগো নিউজ। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগ নেতা শেখ সৌরভ ও মোহাম্মদ শাওনের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত দুই নেতা জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ বিষয়ে জানতে চাইলে নিষিদ্ধ ঘোষিত আলফাডাঙ্গা উপজেলার ছাত্রলীগের সভাপতি কাজী কাউসার টিটো জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। হাজারো চেষ্টা করেও বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার কর্মীদের দমিয়ে রাখা যাবে না। এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জাগো নিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগও করেননি, আর ফেসবুকের ভিডিও দেখার সময় আমাদের নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতির দীর্ঘ পথ চলা শেষে এবার মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ রাজনীতিক শহীদউদ্দিন চৌধুরী আনি। 3 বারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর প্রথমবারের মতো তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ছাত্রদল ও সংসদীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি দীর্ঘদিন ধরেই জাতীয় পর্যায়ে পরিচিত মুখ। তার এই অন্তর্ভুক্তিকে রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন দায়িত্বে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় অ্যানি 1980-র দশকে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতিতে তিনি ডাকসুর সদস্য, ভিপি এবং একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 1996 থেকে 98 সালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নেতৃত্ব দেন তিনি। শহীদউদ্দিন চৌধুরী 2001 সালে প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে দায়িত্ব পালন করেন। 2026 সালের নির্বাচনে তৃতীয়বারের মতো এমপি হয়ে পান 1,33,765 ভোট। দলীয় রাজনীতি, সংসদীয় অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে অ্যানির মন্ত্রিত্বকে বিএনপির জন্য কৌশলগত বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার একটি সীসা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত 38 জন শ্রমিক নিহত এবং আরও 27 জন আহত হয়েছেন। বুধবার সকালে প্লাটো রাজ্যের বাসার জেলার কাম্পানিন জুরাক খনিতে এই দুর্ঘটনা ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্লাটো রাজ্যের শাসক আলহাজি আলিও আদামো ইদ্রিস জানান, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত 38 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় শ্রমিকরা খনির ভেতরে মাটির নিচে কাজ করছিলেন। স্থানীয় সময় সকাল 7:30 থেকে 8টার মধ্যে হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। পাশের খনি শ্রমিক ইব্রাহিম দাত্তিজো সানি বলেন, বিস্ফোরণের সময় খনির ভেতরে অনেক শ্রমিক অবস্থান করছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা গেলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে একটি নিরাপত্তা প্রতিবেদনে শ্রমিকদের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে। খনি সমৃদ্ধ এই অঞ্চলে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে অবৈধ খনিতে পাথর ধসে অন্তত 18 জন নিহত হয়, যা খনির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভারত জাতীয় ক্রিকেট দল গ্রুপ পর্বে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখে টানা 4 ম্যাচে 4 জয়ে আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের সুপার 8-এ জায়গা নিশ্চিত করেছে। আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে তারা নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দলকে 17 রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। 194 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেদারল্যান্ডস শুরুটা ভালোই করে। মাইকেল লেভিট, ম্যাক্স ও দাউদ বেসডিলিডি ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস লড়াই চালিয়ে যান। তবে নিয়মিত উইকেট হারানোয় শেষ পর্যন্ত 7 উইকেটে 176 রানেই থামে তাদের ইনিংস। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী নেন 3টি এবং শিবম দুবে নেন 2টি উইকেট। এর আগে টস জিতে ব্যাটিং করে ভারত 6 উইকেটে 193 রান তোলে। শুরুতে কিছুটা চাপে পড়লেও পরে দুবে ও হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। দুবে 31 বলে 66 রানের বিধ্বংসী ইনিংস খেলেন আর হার্দিক করেন 30 রান। 4 ম্যাচে 4 জয় নিয়ে ভারত এখন শিরোপার অন্যতম দাবিদার হিসেবে সুপার 8-এ আত্মবিশ্বাস নিয়েই এগোচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।